নিজের হাতে নন্দিনীর গলায় সোনার গয়না পরিয়ে দিল বলরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে ডাইনিং টেবিলে বসে সবাই মিলে পরশুরামকে নিয়ে কথা বলতে থাকে। তখনই দীপালি রেগে গিয়ে বলতে থাকে, কি হচ্ছে এসব? তোমরা কেন আমার জামাইকে নিয়ে কটু কথা বলছো? তখনই পরশুরাম এসে দাঁড়ালে তখনই বিজিত বলতে থাকে, সত্যি সত্যি বাদরের গলায় মুক্তোর মালা পরলে যেরকম দেখায় ঠিক সেরকম তোমাকে দেখাচ্ছে। আগে তো হাফাতার শার্ট, একটা লুঙ্গি, বগলের নিচে একটি ছাতা নিয়ে ঘুরে বেড়াতে, আর সেই লোকটার যা অদবদন হয়েছে, যা পরিবর্তন দেখছি, সত্যি অবাক লাগছে। তখনই পরশুরাম বলে, হ্যাঁ, আমার এই পরিবর্তন দেখে অবাক লাগার মতোই কথা। অবাক তো লাগতেই হবে, তাই না? অবাক তো লাগারই কথা। তখনই দেখা যাবে কথা শুনে বিজিত বলতে থাকে, একদম একদম ঠিকই বলছো, লাগারই কথা। কারণ তুমি যেরকম ভাবে নিজেকে পাল্টে ফেলেছো দেখে তো অবাকই হয়ে যাচ্ছি। তখনই দেখা যাবে আয়েশি বলতে থাকে, নিজের টাকায় তো ফুটানি করতে অনেকই কষ্ট হয়, তাই না? নিজের টাকায় তো আর ফুটানি করতে পারছে না এখন, তাই শ্বশুরের টাকা দিয়ে ফুটানি করতে শুরু করেছে। এর কথা শুনে দেখা যাবে ভানু বলতে থাকে, একদম ঠিক বলেছ আয়েশি, যা বলেছ। তখনই দেখা যাবে কোণঠাসা করতে থাকে বাবিন। বাবিন বলতে থাকে, কথায় আছে না, কাক যখন ময়ূরের পালক লাগায় তবে কিন্তু ময়ূর হয়ে যায় না, ডাকার সময় কিন্তু কাকা শব্দটাই বেরোয়, ময়ূরের মতো কিন্তু আর শব্দ বেরোয় না। এ কথাটা মাথায় রেখো। তখনই এ কথা শুনে পরশুরাম চা খেতে থাকে আর অবাক হয়ে ওদের কথা শুনতে থাকে। তখনই বিজিত বলে, চার স্বাদটা কেমন? চায়ের স্বাদটা কিন্তু দারুণ, তাই না? তখনই এ কথা শুনে দেখা যাবে পরশুরাম বলে, কেন, সেই স্বাদটা কি কেমন তোমাকে বলতে হবে? তখনই বিজিত বলে, হ্যাঁ অবশ্যই বলতে হবে, কারণ তোমরা তো 200 টাকা কিলো ওই চা পাতায় খাও, আর ওটা সর্বনিম্ন 10,000 টাকা। তাই বলছি এইভাবে এভাবে চাটা খেয়ে বলবে যে স্বাদটা কেমন। তখনই আয়েশি বলতে থাকে, বিজিত, এত করে ইনসাল্ট করো না, আবার ওনার ইগোতে লেগে যাবে। তখনই দেখা যাবে পরশুরাম বলতে থাকে, জানো বিজিত, আজকে তুমি এখানে বসে এরকম করে কথা বলতে পারছো কেন জানো? শুধুমাত্র নন্দিনী মুখার্জির বিয়ে বলে, তাই। তা না হলে তোমাকে আমি দেখিয়ে দিতাম যে এখানে বসে বসে কথা বলার ধরনটা কিভাবে করতে হয়, আর তুমি এখানে বসতেও পারতে না। এখন এ সময় তোমাকে এখানে পাওয়া যেত না, তুমি থাকতে গরাদের পেছনে। এ কথা শুনে দেখা যাবে বিজিত বলতে থাকে, তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো। তখনই এ কথা শুনে পরশুরাম বলে, ইনসাল্ট তো তুমি করছো, আমি নয়। এরপরে তটিনী বলে, এখানে এখানে এসব কথা কেন হচ্ছে আমি তো বুঝতে পারছি না, এসব কথা বলার মানে কি? তখনই ত্রিপর্ণা বলে, প্লিজ তোমরা তোমরা খাবার জায়গাটা যুদ্ধক্ষেত্র করে তুলো না, প্লিজ তোমরা নিজেদের মতো করে শান্তভাবে খেয়ে ওঠো। তখনই তটিনী বলে, কিন্তু কাকিমা, তোমার তোমার মেয়ে এবং তোমার গুণধর জামাই যেভাবে কথাগুলো বলছে, যেভাবে কথা বলা শুনে কিন্তু আমার সত্যি সত্যি মনে হচ্ছে এবার ড্যাডের সঙ্গে আমাদের কথা বলাটা দরকার। ড্যাডের সঙ্গে আমাদের দরকার কথা বলা, কারণ ড্যাডকে জানাতে হবে এই ব্যবহারের কথাগুলো। ওরা যে ব্যবহার করছে, এই ব্যবহার মেনে নেওয়া যায় না, মেনে নেওয়ার মতো নয়। তখনই আয়ুষী বলে, আচ্ছা, তাই নাকি রে ছোটি ভাই, আমাদের ব্যবহার তোর পছন্দ হচ্ছে না? পছন্দ করতে কে বলেছে? পছন্দ হচ্ছে না তো এখান থেকে বেরিয়ে যা। তোকে আমাদের ব্যবহার পছন্দ করতে কেউ বলেনি। তখনই দেখা যাবে এই কথা শুনে বিজিত বলতে থাকে, আয়ুষী, বলো না, আবার তো ওদের ইগোতে লেগে যাবে, নিজের বাবার কাছে নালিশ করবে, তাই না? তখনই আয়ুষী হাসতে থাকে। এরপরে তটিনী বলতে থাকে, আমি আমি এখন যদি ওকে পারমিশন দিই যে তোমাকে চাপকানোর, তবে তুমি জানো না তোমার কি অবস্থা করতে পারে ও। শুধুমাত্র আমার মুখের দিকে তাকিয়ে, আমার ফ্যামিলির মুখের দিকে তাকিয়ে তোমাদের সবাইকে ও ছেড়ে দিয়েছে। ও যদি চায় তোমাদের এক্ষুনি লকআপে ভরতে পারবে। তখনই আয়ুষী বলে, না, পারবে না, কিচ্ছু করতে পারবে না তোর বর, কারণ সমস্ত প্রমাণ লোপাট হয়ে গেছে। কোনো প্রমাণ অবশিষ্ট নেই যেটার মাধ্যমে তোর বর আমাদের অ্যারেস্ট করতে পারে। তখন এ কথা শুনে তটিনী বলতে থাকে, ও মা, তাই নাকি? তুই তুই সত্যি জানিস তো আয়ুষী? সমস্ত সত্যি কি তোর জানা, নাকি নাকি কিছুটা সত্য অজানাই রয়ে গেছে? তখন এই কথা শুনে দেখা যাবে ভানু বলতে থাকে, তার মানে কি বলতে চাইছো তুমি? তোমার মানেগুলো সত্যি বুঝতে পারছি না। কালকে আমাদের যে হাল করেছিলে, কালকে তো
কালকে তো তুমি অফিসে গিয়ে যা রকম করলে তোমরা, দেখে তো আমরা অবাক হয়ে গিয়েছিলাম, আমাদের চোখ ছানাপোড়া হয়ে গিয়েছিল। আজকে বুঝতে পারছি যে কেন এরকম ব্যবহার করেছিলে। কালকে আবার না অফিসে গিয়ে আমাদের অফিস থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নাও, কারণ তোমরা তো এখন মালিক আর মালকিন হয়ে গেছো, তাই না? তখনই দেখা যাবে পরশুরাম বলতে থাকে, একদম ঠিক বলেছো, আমি চাইলে তোমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারি। তখনই বিজিত বলতে থাকে, তুমি যে বিজনেসটার দায়িত্ব নিয়েছো, বিজনেস সম্পর্কে কিছু জানো? বিজনেস সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? এ কথা শুনে তখন দীপালি বলে, আচ্ছা বিজিত, তুমিও যেমন এবাড়ির জামাই, ও কিন্তু এবাড়িরই জামাই, তাই বলছি ওকে ইনসাল্ট করে কথা বললে কিন্তু ভালো হবে না, একদম কেউ কাউকে ইনসাল্ট করে কথা বলবে না। তখনই দেখা যাবে পরশুরাম বলতে থাকে, আপনি ওকে বলতে দিন, ওর যা বলার ইচ্ছে বলুক, কোনো সমস্যা নেই, আমি আমি শুনবো। যতদিন আপনার মেয়ের বিয়েটা বিয়েটা সম্পূর্ণ না হচ্ছে ততদিন পরশুরাম সবকিছু মুখ বুজে সহ্য করে নেবে। এ কথা শুনে তখন দেখা যাবে দীপালি অবাক হয়ে যায়। তখন পরশুরাম বলে, আজকে আমি এখানে বসে আছি শুধুমাত্র ওই মেয়েটা যে কিনা 10 বছর আগে একটি ধাক্কা তার জীবনে সারা জীবন অন্ধকার নেমে এসেছে, সেই মেয়েটার জীবনের ধাক্কাটা মেছানোর জন্য, সেই মেয়েটার মুখে হাসি ফোটানোর জন্য আজকে আমি এখানে এভাবে বসে আছি। তা না হলে আমি তোমাদের দেখিয়ে দিতাম এই ছাপোষা লোকটা কি করতে পারে, এই ছাপোষা লোকটার কতটা দম্ভ, কতটা কতটা শক্তি আছে। এ কথা শুনে তখন আয়ুষী বলতে থাকে, তাই নাকি কাকি ময়ূর সাজার সত্যি চেষ্টা করছে। তখনই দেখা যাবে বাবিন ও আয়ুষী দুজনে মিলে নানান ভাবে মজা করতে থাকে। ভানু সহ সবাই হাসতে থাকে আর বলতে থাকে, একদম ঠিক বলেছ আয়ুষী, তোমার কথাগুলো সত্যি কারেক্ট আছে, তোমার কথাগুলো শুনে সত্যি আমার আমার অবাক লাগছে। এরপরে দেখা যাবে তখন তখন পরশুরাম বলতে থাকে, আজকে আজকে শুধুমাত্র আমার শ্বশুরমশাইয়ের মুখের দিকে তাকিয়ে আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম, এই কথাটা মাথায় রেখো। এরপরে দেখা যাবে তটিনী বলতে থাকে, মা এবার সত্যি সত্যি আমার ড্যাডের সঙ্গে কথা বলতে হবে, জানো আমাদের ওই 600 স্কয়ার ফিটে কতটা শান্তি, আমাদের ওই 600 স্কয়ার ফিটে যে শান্তিটা আছে সে শান্তিটা এই বিলাসবহুল বাড়িতে নেই, জানো মা। আমি আমি ওই 600 স্কয়ার ফিটে সকালে ব্রেকফাস্টে ওই যে দুধ মুড়ি এগুলো খেয়ে থাকি, তারপরেও ওখানে অনেক শান্তি, ওখানে অনেক অনেক ভালো থাকা যায়, এখানকার মতো এতটা এতটা কুটকাচালি এতটা কষ্ট নিয়ে থাকতে হয় না। এ কথা শুনে তখন দেখা যাবে বিজিত বলতে থাকে, তবে এখানে এখানে কেন এসেছেন? ওখানে থাকলেই তো পারতেন, ওখানেই থাকতেন, এখানে অযথা এসে কেন কেন ওরা এসে জুড়ে বসেছেন বলুন তো। তখনই দেখা যাবে দীপালি বলতে থাকে, প্লিজ দীপর্ণা, তুমি বিজিতকে বলো ও যেন মুখ সামলে কথা বলে, ও কিন্তু এবার বাড়াবাড়ি করছে। ও ও আয়েশি বাবিন সবাই মিলে কিন্তু বাড়াবাড়ি করছে, ওদের কথাগুলো আমি সত্যি সত্যি নিতে পারছি না। তখনই পরশুরাম বলে ওঠে, আমি আমি এখানে উড়ে এসে জুড়ে বসিনি, আমাকে যোগ্য মনে করা হয়েছে বলেই এখানে ডেকে আনা হয়েছে, এখানে ডেকে এনে আমাকে এই কাজ দেওয়া হয়েছে, আমাকে আমাকে বিয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, কোম্পানির দায়িত্ব দেওয়া হয়েছে, সমস্ত কিছু যেটা তোমাদের উনি যোগ্য মনে করতে পারেনি বলেই দিতে পারেনি। তখনই দীপালি বলে, আচ্ছা তোমরা তোমরা কেন অযথা এখানে ঝামেলা করছো। এরপরে পরশুরাম যখনই টটিনিকে নিয়ে বেরোবে ঠিক তখনই বলরাম এসে দাঁড়ায় আর বলতে থাকে, আমি এসে গেছি ভাই, তোর সঙ্গে যাওয়ার জন্য এই বলরাম দেব প্রস্তুত, তোর সঙ্গে তোর শালিকার বিয়ের সমস্ত অনুষ্ঠানে তোকে হেল্প করবে এবং তোর কোম্পানিতে তোকে সমস্ত ভাবে হেল্প করার জন্য এই অধম একদম হাজির। তখনই দেখা যাবে এ কথা শুনে খুশি হয়ে যায় তটিনী। তটিনী বলতে থাকে, ঠিক করেছেন বলরাম দা। এরপরে পরশুরাম বলে, হ্যাঁ বন্ধু, আমি জানি তুমি সবসময় আমার পাশেই থাকবে, সবসময় আমার পাশে তো তুমি আছোই, তাই না? তখনই তটিনী বলে, হ্যাঁ বলরাম দা, আমি কিন্তু জানি যে তুমি তোমার বন্ধুর পাশে সবসময় থাকবে। এরপরে দেখা যাবে বলরাম একটি একটি খাম হাতে দিয়ে তটিনীকে বলতে থাকে, একটি গিফট এনেছিলাম তটিনী। তখনই তটিনী বলে, কার জন্য? বলরাম বলে, আসলে এই গিফটটা নন্দিনী মুখার্জির জন্য, যার বিয়ে তার জন্য। তখন এই কথা শুনে তটিনী বলে, কিন্তু গিফট তো বিয়ের দিন দেয়, এখন তো নয়, তুমি এখন কি মনে করে দিচ্ছ? তখনই বলরাম বলে, এখন না দিলে তো গিফটটা আর পরা হবে না, তাই না? ওরকমই পরে থাকবে, তাই ভাবলাম বিয়ের আগে দিলে যদি কোনোভাবে বিয়ের মণ্ডপে এই গয়নাটা পরে যেতে পারতো। এরপরে দেখা যাবে পরশুরাম পরশুরাম গয়নার বাক্সটা খুলে অবাক হয়ে যায় আর বলতে থাকে, স্বর্ণের গয়না, স্বর্ণের গয়না, স্বর্ণের গয়না তুই কি করে আনলি? তখনই বলরাম বলে, আমার তো কেউ নেই,
তাই তো আবার কোনো পিছুটানও নেই, তাই ভাবলাম যখন গিফট দেব তখন একটা গয়নাই দেওয়া যাক। আমার স্পেশাল বন্ধুর স্পেশাল শালিকা বলে কথা। তখনই দেখা যাবে পরশুরাম বলে, আসলে বুঝতে পারলাম না তুই হঠাৎ স্বর্ণের গয়না এনে নন্দিনী মুখার্জিকে গিফট করছিস। আমি সত্যিই তোর ব্যাপারটা বুঝতে পারছি না। এরপরে দেখা যাবে তটিনী বলতে থাকে, বলরাম দা, এসবের কি কোনো কারণ আছে? তখনই দেখা যাবে বলরাম বলতে থাকে, না তটিনী, কি কারণ থাকবে? তুমি হঠাৎ এ কথা বলছো? কোনো কারণ নেই। আমি কি তোমার তোমার বোনকে কোনো গিফট করতে পারি না? যেহেতু আমার বন্ধুর শালিকা বলে কথা, আমি কি কোনোভাবে কোনো গিফট দিতে পারি না নন্দিনী মুখার্জিকে? তখনই দেখা যাবে পরশুরাম বলতে থাকে, অবশ্যই পারিস, কেন পারিস না। এরপরে দেখা যাবে বলরাম বলতে থাকে, আমি চাই যে গিফটটা তুমি নিজের হাতে নন্দিনী মুখার্জিকে পরিয়ে দাও, আর বিয়ের মণ্ডপে যেন এই এই গয়নাটা নন্দিনী পরে তারপরে বিয়ের মণ্ডপে বসে। যদি ও এই গয়নাটা পরে বসে তবে আমি অনেক খুশি হব। তখনই এই কথা শুনে দেখা যাবে তটিনী অবাক হয়ে যায়। তটিনী বলরামের কথাগুলো শুনতে থাকে আর মনে মনে বলতে থাকে, ব্যাপারটা কি? বলরাম দা হঠাৎ এরকম করে দিদির হয়ে এত পসেসিভ কথা বলছে কেন? আমি তো বুঝতেই পারছি না। এরপরে বিজিত বলতে থাকে, তোমরা এখন কোথায় যাচ্ছ? তখনই পরশুরাম বলে, আমার শ্বশুর মশাইয়ের সমস্ত বিজনেস আত্মসাৎ করতে যাচ্ছি, আমার শ্বশুর মশাইয়ের বিজনেস সামলাতে যাচ্ছি, বুঝতে পেরেছো? এই বলে তটিনীকে নিজের বাহুর মধ্যে চাপটে ধরে। সবার সামনে তটিনীকে নিজের কাছে টেনে নিয়ে বলতে থাকে, এখন আমি আমার শ্বশুর মশাইয়ের বিজনেস সামলাতে যাচ্ছি এবং তার সমস্ত টাকা পয়সা আত্মসাৎ করতে যাচ্ছি, তোমাদের ভাষায় যেটা বলে। তখন এই কথা শুনে বিজিত বলতে থাকে, তার মানে কি বলতে চাইছো তুমি? তখনই দেখা যাবে পরশুরাম বলতে থাকে, হ্যাঁ, যা বলতে চাইছি, যা বুঝতে পেরেছো তোমরা সেটাই বলতে চাইছি আমি, তোমরা যেটা বুঝতে পেরেছো সেটাই। এরপরে দেখা যাবে বলরাম তটিনীকে বলে, তটিনী, আমি আসছি, তুমি বরং এই গিফটটা নন্দিনীকে পৌঁছে দিও, বলো বলরাম দেব দিয়েছে। আর এই গয়নাটা তুমি বিয়ের দিন ওনাকে যদি পরিয়ে দাও, আমি যদি ওনার গায়ে এই গয়নাটা দেখি তবে আমার অনেক ভালো লাগবে, আমি অনেক খুশি হব। এই বলে দেখা যাবে পরশুরামকে সঙ্গে নিয়ে বেরিয়ে যেতে থাকে বলরাম। তখনই পরশুরাম মনে মনে বলতে থাকে, এসবের মানে কি? ও কি ইঙ্গিত দিয়ে গেল? ও কি বলতে চাইলো? এরপরে দেখা যাবে পরশুরাম বিজিতকে ইশারা করে সেখান থেকে চলে যায়। এরপরে আয়ুষী দৌড়ে এসে তটিনীর হাত থেকে গয়নাটা নিয়ে বলতে থাকে, দেখি দেখি কি গিফট করেছে। এরপরে দেখা যাবে আয়ুষী গয়না খুলে দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, উমা, এত বড় গিফট, এত সুন্দর একটি গয়না! আর বলরাম দেবী বা হঠাৎ করে নন্দিনী মুখার্জিকে সোনার গয়না দিতে গেল কেন? বলরাম দেব কি কোনোভাবে নন্দিনী মুখার্জিকে ভালোবেসে ফেললো? এ কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখনই দেখা যাবে বিজিত অবাক হয়ে তাকিয়ে থাকে আয়ুষীর দিকে। আয়ুষী কথাটা বলে হাসতে থাকে। তখনই দীপালি রেগে গিয়ে বলতে থাকে, আয়ুষী, মুখ সামলে কথা বলো, তোমার কথাগুলো ভীষণ রুড হয়ে যাচ্ছে। তুমি তুমি খুব বাজেভাবে কথা বলছো, তোমার কথাগুলো শুনে আমার প্রচন্ড রাগ হচ্ছে। তখনই দেখা যাবে আয়ুষী বলতে থাকে, মামুনি, তোমার রাগ হওয়ায় তো কিছু যায় আসে না, কিন্তু কিন্তু ব্যাপারটা তো আসলেই কাকতালীয়, তাই না? এভাবে গিফটটা দিয়ে গেল কেন? এদিকে দেখা যাবে তটিনীর মনে সন্দেহ ঢুকে যায়। তটিনী মনে মনে বলতে থাকে, আয়ুষীর কথাটা ফেলবার মতো নয়। কালকেও আমি বলরাম দাকে দেখেছিলাম, কেমন একটা অদ্ভুত দেখাচ্ছিল। আজকে অদ্ভুতভাবে এই গিফটটা বলরাম দাকে সত্যি দিদিকে পছন্দ করে ফেললো। এদিকে দেখা যাবে মায়াকে আগে থেকে গোডাউনের সামনে বসে থাকতে বলে পরশুরাম। মায়া সেখানে পাহারায় বসে পরশুরামকে ফোন করে। পরশুরাম ফোন ধরে বলতে থাকে, কি হয়েছে মায়া? তখনই মায়া বলে, বস, তোমরা আসছো তো? তখনই পরশুরাম বলে, হ্যাঁ, আমরা আসছি। তখনই মায়া বলে, এখানে কি হবে? আমি তো বুঝতে পারছি না কিছু। তখনই পরশুরাম বলে, আসলে মুখার্জিদের অনেক বেআইনি জিনিসপত্র যেগুলো যেগুলো পাচার হচ্ছে, সেই সবকিছু জলপথেই পাচার হয়, আর সেখানে ওই গোডাউনেই আসবে। আমার কাছে পাক্কা খবর আছে, আর সেটা হাতে নাতে ধরতে হবে। তুমি ওখানেই থাকো, আমি আর বলরাম এক্ষুনি পৌঁছাচ্ছি। এ কথা শুনে তখন মায়া বলতে থাকে, বুঝতে পারছি না, বস কি ওই কোম্পানি জয়েন করেছে নাকি নাকি কোনো তদন্ত করতে বেরিয়েছে? সেটাই তো বুঝতে পারছি না। সত্যি আমাদের বসকে বোঝা একদম অসম্ভব। এরপরে দেখা যাবে গোডাউনের সামনে একটি গাড়ি এসে দাঁড়ায়। সে গাড়ি থেকে কিছু লোকজন বেরিয়ে আসে। লোকজন বেরিয়ে কার্টুনে কার্টুনে মাল নামাতে থাকে। এদিকে দেখা যাবে পরশুরাম ও বলরাম নিজেদের গাড়ি নিয়ে সেখানে পৌঁছে যায়। সেখানে পৌঁছে গাড়ি থেকে নেমে রিভলভার বের করে তাদের দিকে তাক করে
নিজেরা পোস্টিং নিয়ে নেয়। এরপরে বলরাম বলতে থাকে কোনোভাবেই একটা কেউ ছাড়লে চলবে না, সবকটাকেই ধরতে হবে। তখনই পরশুরাম বলে একদম ঠিক বলেছিস, ওদের ধরে ওদের ধরে রাখতে হবে, কোনোভাবে যেন খুনাক্ষেরে কেউ টের না পায় যে ওরা আমাদের হাতে বন্দি আছে। তখনই পরশুরাম ও বলরাম দুজনে অ্যাকশন শুরু করে দেয়। বলরাম বলতে থাকে আমি এদিকটা যাচ্ছি, তুই ওই দিকটা যা, দুজনে মিলে কিন্তু সবাইকে আটকাতে হবে, কাউকে ছাড়লে চলবে না।